হ্যালো ফ্রেন্ডস, আমি ঝুমা, তোমাদের প্রিয় আর্ট ফ্রেন্ড। চলে এসেছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আর্ট অ্যান্ড ক্রাফটের আজকের পর্বে। ফ্রেন্ডস, পুরো পর্ব জুড়ে দারুণ সব ক্রিয়েটিভ আর্ট ও ক্রাফট আইডিয়া সহ বিশেষ জ্ঞান অর্জনে তোমাদের জন্য থাকছে কালচারাল নলেজ। ফ্রেন্ডস, আজ আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট সেটে আমার সাথে আছে দুজন ছোট্ট বন্ধু, অবন্তী এবং তেহজিব। হ্যালো। হ্যালো আপু, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। বাসায় কি ছবি আঁকা চলছে? হ্যাঁ আপু, অবশ্যই চলছে। হ্যাঁ আপু, আমি কালকে একটা ছবি এঁকেছিলাম। সুন্দর দেখে। কিসের ছবি এঁকেছো? কি জানি এঁকেছিলাম, আমি বর্ষাকালের একটা ছবি এঁকেছি। বাহ, বর্ষাকালের ছবি। আমি একটি কলমদানি বানিয়েছিলাম। ক্রাফটিং, তাই না? হ্যাঁ। বাসায় ফেলে দেওয়া জিনিস দিয়ে ক্রাফটিং করো? ইয়েস। কোনো কিছু ফেলে দিব না আমরা, তাই না? মজার মজার অনেক কিছু, প্যাকেট, তারপরে হচ্ছে টিস্যু হোল্ডার, এগুলো দিয়ে তো আমরা মজার মজার অনেক কিছু বানানো শিখেছি, তাই না? হ্যাঁ, আমি কলমদানিটি পুরাতন টিস্যু হোল্ডার দিয়েই বানিয়েছি। বাহ। আর আমার বাসায় অনেকগুলো পুরনো জিনিস আছে, এখন আমি কিছুই বানাতে পারিনি। আচ্ছা, আমি খালি একটা বাঘ বানাতে পেরেছি। আচ্ছা, নিশ্চয়ই তুমিও বানাবে বাসায় যে, তাই না? চলো তবে আমরা অনুষ্ঠান শুরু করি। ঠিক আছে আপু। ফ্রেন্ডস, শুরু করছি আর্ট এন্ড ক্রাফটের ফার্স্ট সেগমেন্ট, আর্ট লেসন। আর্ট লেসনে আজকে আমরা আঁকবো চড়ুই পাখি। তেহজিব, অবন্তী, চড়ুই পাখি চেনো? হ্যাঁ আপু। কেমন চড়ুই পাখি দেখতে? অনেক ছোট। অনেক ছোট না? ওদের লম্বা একটা ঠোঁট আছে। হ্যাঁ, কি রঙের হয়? ওরা ব্রাউন কালারের হয়। ব্রাউন কালার নয়, ওদের ঘাড় থেকে লালচে খয়েরি মিশ্রিত রং দ্বারা গঠিত। আচ্ছা, আর সাথে কালো থাকে, তাই না? হ্যাঁ, ওদের রং দেখেই বোঝা যায় কোনটি মেয়ে কোনটি ছেলে। আচ্ছা, বলো তো ওদের বাসা কোথায়? ওরা মানুষের বাসায় কিংবা গাছে বাসা বাঁধে। এছাড়াও ওরা সেতু ও ভবনে বাস করে। হ্যাঁ আপু। চলো তবে আমরা চড়ুই পাখি আঁকা শুরু করি। ঠিক আছে আপু। আমরা পেন্সিল দিয়ে হালকা করে আগে এঁকে নিব। এই মাথার উপর থেকে আবারও এই পাশ থেকে নিয়ে নিতে হবে। এই জায়গাটাতে কি হবে? লোম। ডানা। ও। আর এইটা পেটের অংশ। এই জায়গাটাতে হচ্ছে লেজ। এই জায়গাটাতে ঠোঁট হবে। চড়ুই পাখির ঠোঁট অনেক শক্ত হয়। হ্যাঁ। এই জায়গায় চোখ হবে। ওরা পোকামাকড় খায়। হ্যাঁ, এছাড়াও ওরা শস্যদানাও খেয়ে থাকে। আচ্ছা, এবারে আমরা রঙে চলে যাব। আমরা পা দিব এই জায়গাটা থেকে। ওরা বছরে 5 থেকে 8 কেজি পর্যন্ত শস্য খায়। হ্যাঁ আপু, এটা কি ডাল দিচ্ছ? হ্যাঁ। ও একটা ডালের মধ্যে বসে আছে। তাহলে আপু বাম পাশ থেকে একটা গাছ দিলে ভালো হয়। হ্যাঁ, এরকম একটা ডালে বসে আছে। এই অবন্তী, জানো ওরা বছরে 5 থেকে 8 কেজি শস্য দানা খায়? হ্যাঁ জানি তো। অনেক খেতে পারে ওরা। হ্যাঁ, অনেক। হ্যাঁ, ওদের দেহটা ছোট কিন্তু ওরা কত খায় চিন্তা করে দেখো। হ্যাঁ, আমিও তো এত খাই না। আমরা চড়ুই পাখি রং করার জন্য এখানে নিয়েছি হালকা বাদামি, গাঢ় বাদামি, সাদা এবং কালো রং। কেমন? ঠিক আছে। আমরা এবারে একদম কালোর সাথে গাঢ় বাদামিটা একটু মিশিয়ে নিব। মানে কালোই থাকবে, একটু বাদামি টোন আসবে। হ্যাঁ, একদম যেটা কালচে বাদামি। কালচে বাদামি। হ্যাঁ, এই কালচে বাদামিটা আমরা এই জায়গাটাতে দিব। তেহজিব, তুমি কি জানো পুরুষ পাখিটি বেশি সুন্দর হয় এবং সে অনেক বেশি গান করে? হ্যাঁ, আমাদের বাসায় এসির বাক্সে না পাখি বাসা বেঁধেছে এবং ডিমও দিয়েছে 6-7টা। হ্যাঁ, ওরা তো বছরে 5 থেকে 6টা ডিম পারে। হ্যাঁ। এবারে আমরা একটু বাদামি রং নিয়ে নিব। তেহজিব, তুমি কি চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম জানো? জানি না তো। প্যাসা ডোমিনিস্টিটিউস। অনেক মজার নাম। হ্যাঁ, এখানে আমরা একটু বাদামি দিয়ে নিলাম।
এই বাদামিটার সাথে সামান্য পরিমাণ কালো মিশাবো, তখন একটা কালচে বাদামি একটা রং আসবে। কালচে বাদামি রংটা সবুজ রঙের মতন এই চোখের এই জায়গাগুলোতে হবে, আর পেটের নিচের অংশটাতে হবে। অবন্তী, তুমি কি চড়ুই পাখির ইংলিশ পারো? হ্যাঁ, স্প্যারো। হ্যাঁ, আর এটা দিব আমরা লেজের অংশে। চলো তেহজিব, আমরা একটা কবিতা বলি। হ্যাঁ আপু, তুমি বলো তো আমরা কি আবৃত্তি করব? হ্যাঁ, আমি শুনবো তো। হ্যাঁ চলো। চড়ুই পাখি 12টা, ডিম পেড়েছে 13টা, একটি ডিম নষ্ট, চড়ুই পাখির মনে খুব কষ্ট। এটা কিন্তু খেলার সময় অনেক বেশি বলা হয়, তাই না? হ্যাঁ, এই যে এভাবে হাত দেয়। হ্যাঁ, এভাবে হাত দেয় এবং যে আঙ্গুলে কষ্ট মূর্ধন্যার শয়টা এটা পড়ে, সেই আঙ্গুলটা বাদ হয়ে যায়। এভাবেই বিজয়ী ঘোষণা করা হয়। হ্যাঁ, এটা কি পিচ কালার? না, মাথার উপরে আমরা গাঢ় বাদামি দিয়ে নিচ্ছি সাদার সাথে মিশিয়ে। ও হ্যাঁ, এটা দেখতে অনেকটা হালকা বাদামি টাইপ চলে এসেছে। হ্যাঁ, গাঢ় বাদামি থেকে। আমরা এখানে ডানার অংশটা করে নিলাম। এবারে আমরা ডালটা রং করে নিব। ডালটা কি ব্রাউন কালার করবে? হ্যাঁ, এবারে আমরা পানি নিয়ে একটু টেনে দিব, তখনই একটা লাইট কালার আসবে। হ্যাঁ, আমি ছবি আঁকার সময় মাঝে মধ্যে এটা করি। এবারে আমরা সেম কাজটা করব এই জায়গাগুলোতে। একটু পানি নিয়ে পেটের কাজটা এইভাবে ব্লেন্ড করে দিব। আপু, ঠোঁটে তুমি কি রং দেবে? হালকা বাদামি। হালকা বাদামি? হ্যাঁ, ঠোঁটটা হালকা বাদামি দেখতে পাওয়া যায় সব সময়। হ্যাঁ, চড়ুই পাখিরও। এবারে আমরা একটু চিকন তুলি নিব। চিকন তুলির ভেতরে একটু কালো নিয়ে নিব। কালো নিয়ে যে জায়গাগুলো শুকিয়েছে সেই জায়গাগুলোতে এই ভাগগুলো করে দেব। বাহ আপু, একদম রিয়েলিস্টিক লাগছে। হ্যাঁ, ডানা এরকম থাকে না? হ্যাঁ। এটা কি ব্ল্যাক দিয়ে শেড দেব? ব্ল্যাক অথবা ডার্ক ব্রাউন দিয়েও তোমরা দিতে পারো। আপু, ডালে কি তুমি কোনো পাতা দেবে? হ্যাঁ হ্যাঁ, দেয়া যেতে পারে, না দিলেও কোনো অসুবিধা নেই, তোমরা দিয়ে নিও। আচ্ছা। এবারে কিছু কিছু ডানা আমি এরকম করে পালকের মতো দিয়ে দিব। ওদের গায়ের রং দেখলেই বোঝা যায় কোনটি ছেলে কোনটি মেয়ে। কিভাবে বলো তো? ছেলে চড়ুই পাখিতে বাদামির অংশটা, গাঢ় বাদামির অংশটা বেশি থাকে, এবং মেয়ে চড়ুই পাখিতে একটু কম থাকে। হ্যাঁ, এগুলো হচ্ছে পেটের কাছে, তাই না? এই যেরকম হালকা লোমের মতো অংশ হবে। এবারে আমরা একটু সাদা নিয়ে নিব। সাদাটা খুব সাবধানে আমাদের কোথাও কোথাও দিয়ে নিতে হবে, যেই জায়গাগুলোতে আমরা একেবারেই সাদা যাচ্ছি। আমাদের কিন্তু পশু পাখির প্রতি সদয় থাকতে হবে, তাই না? চড়ুই পাখি যদি বারান্দায় আসে তাকে একটু খেতে দিতে হবে, কারণ পশু পাখিরাই তো আমাদের পরিবেশের ভারসাম্য ঠিক রাখে, তাই না? হ্যাঁ। ঠোঁটটা দিলাম, আমরা ঠোঁটটা দিয়ে নিলাম। অনেক সুন্দর লাগছে কিন্তু আপু। হ্যাঁ, পুরোপুরি রিয়েলিস্টিক। আমরা পা দিয়ে নিব। পাটা একটু কালচে বাদামি রঙের হবে।
এই তো আমাদের চড়ুই পাখি আঁকা শেষ। ওয়াও আপু, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ আপু, মনে হচ্ছে এটা চড়ুই পাখি উড়ে এসে এই ডালটিতে তোমার খাতার উপরে বসেছে। তাই চলো তবে আমরা বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো আমাদের চড়ুই পাখি। ওকে আপু। ফ্রেন্ডস, দেখে নিলে খুব সহজে ঝটপট আমরা কি করে চড়ুই পাখি এঁকে নিলাম। ফ্রেন্ডস, আর্ট এন্ড ক্রাফটের সেকেন্ড সেগমেন্ট ক্রিয়েট ফর ফানি আজকে আমরা তৈরি করব ক্লে দিয়ে সাপ। আজকে তো আমরা ক্রিয়েট ফর ফানে তৈরি করব সাপ ক্লে দিয়ে, তাই না? এই ধরনের ক্লে কিন্তু বাজারে অনেক কিনতে পাওয়া যায়। হ্যাঁ আপু, আমার বাসায় এই ক্লেগুলো আছে। আমার বাসায় রয়েছে, এটা দিয়ে আমরা নানা ধরনের জিনিস তৈরি করতে পারি। হ্যাঁ, আর এই ক্লের সুবিধা হচ্ছে এই ক্লেটা হাতে লাগে না, খুব সহজেই এটা দিয়ে কিছু তৈরি করা যায়। তো আমরা আজকে কি রঙের সাপ তৈরি করব? লাল রঙের সাপ তৈরি করি, কেমন? ঠিক আছে। আমরা শুরুতে লাল রঙের ক্লে নিয়ে নিচ্ছি। মাথার অংশটা তৈরি করে নিব। মাথার অংশটা তো গোল হবে। হ্যাঁ, একটু লম্বাটে হবে। ও হ্যাঁ, গোল ও লম্বাটে। এরকম একটু লম্বাটে শেপের মাথাটা তৈরি করে নিব আমরা। এরপরে এই জায়গাটাতে একটু কেটে নিব। তেহেজি, তুমি কি জানো সাপের ইংরেজি কি? হ্যাঁ জানি তো, স্নেক। হ্যাঁ, এবং তুমি কি তার বৈজ্ঞানিক নাম জানো? সেটা তো আমি জানি না। সেন্টেপনা। সেন্টেপনা? হ্যাঁ। এবারে ঠিক একইভাবে আমরা হলুদ রঙের একটা জিহ্বা তৈরি করে নিব। আর কিছু গোল গোল ডট তৈরি করব। ও, যেমন এরকম। সাপের গায়ের রঙে তো অনেক ডট 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 থাকে, এই কারণে আমাদের হলুদ রঙের ডট ডট তৈরি করে নিলে সাপটা দেখতে অসংখ্য সুন্দর হয়। আর এইভাবে করে আমরা জিহ্বাটা তৈরি করে নিব। এবারে জিহ্বাটাকে আমরা কেটে নিব। এবারে এই জিহ্বাটাকে আমরা এই ভিতরে সেট করে দিব। তেহজিব, হ্যাঁ তুমি কি জানো আমাদের বিশ্বের সবচেয়ে বড় সাপ কোনটা? অ্যানাকন্ডা। ওরা দক্ষিণ আমেরিকায় বাস করে। হ্যাঁ, অ্যামাজন জঙ্গলে এদের অনেক বিস্তৃতি রয়েছে। হ্যাঁ, ওরা মানুষও খেয়ে ফেলতে পারে, আমি শুনেছি। আর আমরা এবারে চোখ তৈরি করব। এরকম গোল করে নিব। গোল করে নিয়ে আমাজন বলতে কি জঙ্গলটা জঙ্গল কালো। এটা কি চোখের অংশ? হ্যাঁ, চোখটা আমরা বড় বড় করে তৈরি করে নেব, তখন এটা দেখতে অনেক বেশি ভয়ঙ্কর লাগবে। হ্যাঁ আপু, তুমি কি জানো পৃথিবীতে অনেক ধরনের সাপ আছে? হ্যাঁ, যেমন ফণিমনসা, নাগদেবী, এছাড়া অনেক সাপ, আরো রাসেল ভাইপার, দোরা সাপ, কিং কোবরা ইত্যাদি। হ্যাঁ, অজগর রয়েছে। হ্যাঁ, এই তো আমাদের কিন্তু সাপ তৈরির যে জিনিসগুলো আছে সেগুলো তৈরি হয়ে গেল। এবারে আমরা চোখ দুটো সেট করে নিচ্ছি একটু গ্লু দিয়ে। আপু, এটা কি গ্লু ছাড়াও লাগানো যাবে? গ্লু ছাড়া লাগানো যাবে, যদি একদম কাঁচা অবস্থায় থাকে ক্লেটা তখন, তবে গ্লু দিয়ে লাগালে যেটা হবে এটা একদম সেফ, আর খুলবে না। হ্যাঁ আপু, আমি আগে বুঝতাম না বলে একটির পর একটি দিয়ে দেখো একটু টেক্সচার দিয়ে দিলাম। দেখি আপু, আমাদের কিন্তু মাথা তৈরি হয়ে গেছে। অ্যাকসেসরিজ গুলো এখানে থাক, আমরা এবারে বডিটা তৈরি করব। বডি। জানো আপু, কিং কোবরায় কিন্তু অনেক বিষ আছে, ওরা বিষাক্ত প্রাণী। হ্যাঁ, সবচেয়ে বিষাক্ত সাপ হলো কিং কোবরা। হ্যাঁ, ওরা কামড় দিলেই মানুষ মরে যাবে। হ্যাঁ, এটা ভালো করে আগে হাত দিয়ে একটু ম্যাশ করে নিতে হবে। এরপরে এটাকে এরকম আঁকা বাঁকা করে তৈরি করবে নাকি সোজা সোজি তৈরি করবে আপু? দেখি না কি তৈরি হয়। হ্যাঁ, জানো অবন্তি, একটা পাশ মোটা থাকবে আর একটা পাশ ধীরে ধীরে চিকন হয়ে যাবে। ও জানো আর অবন্তি, এটা তৈরির সময় হাতের তালুর এই অংশটা ব্যবহার করতে হবে। যখন এই অংশগুলো ব্যবহার করবে তখন কিন্তু এটা মসৃণ হবে না, হাতের এই অংশটা ব্যবহার করতে হবে, কেমন? এবারে আমরা এই মাথাটাকে সেট করে দিব। এবার ক্লাস 3 বিজ্ঞান বই আছে সাপ একটি সরীসৃপ প্রাণী। হ্যাঁ, আমাদের কিন্তু বডির সাথে মাথাটা সেট করা হয়ে গেল।
এবারে একটু এরকম দিয়ে নিব। হ্যাঁ, তাহলে সাপের গায়ে টেক্সচারটা খুব সুন্দর আসবে। জানো আপু, সাপের বিষ দিয়ে ওষুধও তৈরি করা হয় অনেক সময়। হ্যাঁ, এবং সাপের বিষ কিন্তু অনেক এক্সপেন্সিভ। হ্যাঁ, সাপের চামড়াও কিন্তু অনেক এক্সপেন্সিভ। সাপের চামড়া দিয়ে কিন্তু ব্যাগ, জুতা, মানি ব্যাগ ইত্যাদি আরো অনেক কিছু তৈরি করা যায়। জানো আপু, আমরা যখন বান্দরবানে বেড়াতে গিয়েছিলাম তখন ওইখানকার লোককে বলতে শুনেছিলাম যে তারা নাকি সাপ অনেক বেশি পছন্দ করে। হ্যাঁ, আমিও শুনেছিলাম। আমি শুনে তো বলি, কি সাপ খাওয়া যায়? সাপ খেলে তো তোমরা মরে যাবে। বলে কি আমরা খাই, বিষ ছাড়িয়ে খাই। সাপের মধ্যে কিন্তু কোনো বিষ থাকে না, সেটা জানো? সাপের দাঁতে বিষ থাকে। হ্যাঁ। এবারে আমরা যদি খুব দ্রুত এটার ঘাটটাকে সোজা করতে চাই, তখন একটা টুথপিক নিয়ে এইভাবে করে দিয়ে নিব, তখন এটার ঘাটটা সোজা হয়ে থাকবে। তাহলে একদম মনে হবে কি সত্যি ভাবে দাঁড়িয়ে আছে। সাপ কামড় দিলে কিন্তু মারা যাবে বিষ দাঁতের জন্য। হ্যাঁ, এই তো আমাদের সাপ তৈরি হয়ে গেল। ওয়াও আপু, অনেক সুন্দর হয়েছে। মনে হচ্ছে কি সাপটা এখনই আমাদের কামড় দিবে। চলো তবে আমরা বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো আমাদের সাপ তৈরি। ঠিক আছে আপু। ফ্রেন্ডস, দেখে নিলে খুব সহজে ক্লে দিয়ে আমরা কি করে সাপ তৈরি করে নিলাম। ফ্রেন্ডস, আর্ট অ্যান্ড ক্রাফটের থার্ড সেগমেন্ট কালচারাল নলেজে আজকে আমরা জানবো বাংলার ঐতিহ্যবাহী দারুশিল্প সম্পর্কে। তেহজিব, অবন্তী, তোমরা কি দারুশিল্প সম্পর্কে জানো? আচ্ছা আপু, দারুশিল্প কি? দারুশিল্প হচ্ছে ঐতিহ্যবাহী কাঠের শিল্প। দেখেছো পুরনো পালকি, পালঙ্ক, তারপরে আলমারি, এই যে পুরনো নকশা করা যে কাঠের শিল্পগুলো, এগুলোকেই বলা হয় দারুশিল্প। তাই? হ্যাঁ, চলো তবে আমরা দারুশিল্প সম্পর্কে আরো অনেক কিছু জেনে আসি। চলো আপু। দারুশিল্প কাঠের গায়ে খোদাই করা নকশা। কাঠ বা দারু একটি জড় পদার্থ হলেও মানুষটা খোদাইয়ের মাধ্যমে প্রাণবন্ত করে তোলে। প্রাত্যহিক জীবনে ব্যবহৃত খাট, পালঙ্ক, সিন্দুক, চৈত্য, নববধূর সিঁদুর দানা, গৃহের আসবাব ইত্যাদি ছাড়াও কাঠের খুঁটি, গৃহের স্তম্ভ প্রভৃতির গাত্র অলঙ্করণে দারুশিল্পের ব্যবহার দেখা যায়। বৈঠকখানা, শয়নকক্ষ ও খাবার ঘরের জন্য নির্মিত হতে থাকে স্বতন্ত্র রূপের অলঙ্কৃত আসবাবপত্র। 18 ও 19 শতকে এ ধরনের আসবাবের প্রতি আকর্ষণ শুধু উচ্চবিত্ত বা জমিদার শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। এর প্রভাব ভারত ও বাংলাদেশের সকল শ্রেণীর মধ্যে বিস্তার লাভ করে। জনগণ তাদের সাধ্যমতো বিদেশি নকশার অনুকরণে আসবাবপত্র তৈরি করতে থাকেন। বিদেশি প্রভাবে আসবাব তৈরি হলেও গ্রাম বাংলায় লোকায়ত শৈলীতে আসবাবপত্রের নির্মাণ কার্য অব্যাহত থাকে। গ্রাম বাংলায় দারুশিল্পীরা তাদের নিজস্ব শৈলীর সঙ্গে বিদেশি নকশার সম্মিলন ঘটিয়েছেন। আবার কখনো শুধু লোকায়ত শৈলীতে বেড়া, সিন্দুক, খাট পালঙ্ক, ঢেকি, প্যানেল ইত্যাদি তৈরি করেছেন। দারুশিল্পে লোকায়ত নকশার মধ্যে পশু পাখি, দৈনন্দিন ও সামাজিক জীবনের বিভিন্ন দৃশ্য, বনফুল, কলমিলতা, লৌকিক দেবদেবী ইত্যাদি প্রাধান্য পেয়েছে। ধর্মীয় কাহিনী অবলম্বনেও দারুশিল্পে খোদিত হয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। এর মধ্যে রাধা কৃষ্ণ, কৃষ্ণের বস্ত্রহরণ, কৃষ্ণের গোচারণ দৃশ্য, দধিমন্থন, গৌরনিতাই, দুর্গা অন্যতম। প্রাগৈতিহাসিক যুগের নৃতাত্ত্বিক বিবর্তনের ধারায় শিকার ও আত্মরক্ষার জন্য মানুষ সর্বপ্রথম কাঠ ব্যবহার করেছিল। তবে মানব সভ্যতার আদি যুগ হতে মানুষ কাঠের এই শৈল্পিক ব্যবহার রপ্ত করেছিল। প্রত্নতাত্ত্বিক উপাত্তে ভরপুর হরপ্পা মহেঞ্জোদারোয় প্রাপ্ত সিলমোহরে নানাবিধ নকশা থেকে সহজে অনুমান করা যায় যে
সিলমোহরের নকশাযুক্ত এবং নানা জীবজন্তুর মূর্তি অঙ্কিত বা খোদিত দারু নির্মিত আসবাবপত্র হাজার বছর পূর্বেও তৈরি করা হতো। দারুশিল্পের শিল্পীরা মূলত ছিল ছুতার সূত্রধর সম্প্রদায়ের। সুতো ধরে মাপঝোঁক করে কাজ করত বলেই এই সম্প্রদায়ের নাম সূত্রধর। এ সম্প্রদায়ের লোকজন কেউ তৈরি করে ভাস্কর্য, মূর্তি ও জীব জানোয়ার, আবার কেউ তৈরি করে কাঠের স্থাপত্য, স্তম্ভ, দেয়াল চিত্র, কেউ তৈরি করে খাট পালং, সিন্দুক, পালকি, ঢেকি। পাল এবং সেন যুগের অন্যান্য ধাতব ভাস্কর্যের পাশাপাশি কাঠ ছিল শিল্পকর্ম তৈরির জনপ্রিয় মাধ্যম। দারুশিল্পের কাজে কর্মে রাজা, বাদশাহ তথা নৃপতিদের যথেষ্ট পৃষ্ঠপোষক ছিল। তখন দারুশিল্পীরা তাদের অধ্যাবসায় একাগ্রতা দিয়ে শিল্পকর্মের শ্রেষ্ঠত্ব সক্ষমতা দেখিয়েছিলেন। দেশ বিভাজনের পর বাংলাদেশের অনেক সূত্রধর ভারতে চলে যাওয়ায় বাংলাদেশে দারুশিল্পের অগ্রযাত্রা ঝিমিয়ে পড়ে। পরবর্তীতে সূত্রধরেরা দারুশিল্পকে বাঁচিয়ে রাখার চেষ্টা করলেও আর্থসামাজিক অবস্থার কারণে এ শিল্প আর তেমন বিকশিত হতে পারেনি। বাংলাদেশে মুন্সিগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জ ও ঢাকা জেলায় কিছু হিন্দু সম্প্রদায়ের সূত্রধরের লোকজন কাঠের অর্থাৎ দারুশিল্পের সাথে জড়িত। কিছু মুসলিম সম্প্রদায়ের দারুশিল্পীরা আছেন যারা মূলত বাস্তু নির্মাণ ও নকশাখচিত কাঠের আসবাবপত্র তৈরিতেই যুক্ত। দারুশিল্পীরা তাদের বংশ পরম্পরায় স্বভাবসিদ্ধ কলা কৌশল কিছুটা হলেও পৈতৃক পেশা কোনো রকমে টিকিয়ে রেখেছেন। তবে এদেশের আবহাওয়া আমাদের দারুশিল্প বিলুপ্তির অন্যতম কারণ বলা যেতে পারে। সোনারগাঁয়ে অর্ধশত সূত্রধর পরিবার কারুপণ্য তৈরির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে দুই একটি পরিবার বংশ পরম্পরায় এ পেশা ধরে রেখেছে। বর্তমানে প্লাস্টিক ও অন্যান্য উপাদানে তৈরি গৃহস্থালী সামগ্রীর ব্যবহার বেড়েছে বিধায় কাঠের তৈরি সরঞ্জামের চাহিদা ও ব্যবহার কমেছে দিনকে দিন। বাংলাদেশের ঐতিহ্যবাহী এই দারুশিল্পকে বিশ্ব দরবারে পরিচিত করে তুলতে দারুশিল্প সংরক্ষণে এখনই সরকারের পৃষ্ঠপোষকতা প্রয়োজন। ফ্রেন্ডস, আজ আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন সব ক্রিয়েটিভ আর্ট ও ক্রাফট আইডিয়াস এবং নতুন কোনো কালচারাল নলেজ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং দেশকে ভালোবেসো। বাই বাই।